জুলাই ঘোষণাপত্র হয়ে গেল, জুলাই সনদ স্বাক্ষর হওয়ার অপেক্ষায়। মানে জুলাই ঘোষণাপত্র নিয়ে জামাত, এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা কেউ খুব সন্তুষ্টি প্রকাশ করেনি। অভিযোগ করা হয়েছে যে এইটা বিএনপির জন্য করা হয়েছে। এর আগেও কিন্তু অভিযোগ ছিল এরকম যে এনসিপিকে তো সরাসরি ঘোষণাই করেছে, যে টিআইবি বলেছে যে তারা কিংস পার্টি। আর একটা আলোচনা আছে না যে এই সরকারের মধ্যে পুরোটাই জামাতের। আসলে তিনটা বিষয়কে কিভাবে কানেক্ট করবেন? তার মানে এটাতে প্রমাণিত হয় যে সরকার সবার নাকি, মানে এটা আসলে খুব ইন্টারেস্টিং। আপনি যেটা বললেন যে ঘোষণাপত্র সবাই ডিনাউন্স করছে, এনসিপি নিয়ে যেটা বলা হয়েছে এই ধরনের একটা পারসেপশন আছে, এটা কিন্তু খুবই লজিক্যাল তাও না, এবং জামাতের প্রভাব সত্যিকার অর্থে বিভিন্ন জায়গায় আছে, এটা ট্রু। এখন সরকার কার? আমরা দেখতে চাই যে সরকার অন্তত আগে জারি থাকুক, সামনের দিনগুলোতে সরকার সবার হোক, সরকার নিউট্রাল হোক, এটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রথম যে এনসিপির সাথে সরকারের খানিকটা হলে অ্যালাইনমেন্ট আছে। যেমন ধরুন এনসিপি যিনি প্রধান, উনি তো সরকারে ছিলেন, জনাব নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম এই মুভমেন্টের প্রধান মুখ, মানে এটা হয় ইতিহাস কোনো কোনো মানুষকে ওই জায়গায় নিয়ে যায়। এখন নাহিদ ইসলাম যখন এনসিপিতে জয়েন করলেন, তার কিছুদিন কয়েকদিন আগ পর্যন্ত উনি সরকারে ছিলেন। আচ্ছা, উনি সরকার থেকে যখন রিজাইন করেন, উনি কি রিজাইন করার পরে সিদ্ধান্ত নিলেন যে আমার ফাইন মর্নিং ওনার মনে হলো আমি রিজাইন করি, আমার তো এনসিপিতে বা নতুন দল, তখন তো নাম ঠিক হয়নি, ওটা যোগ দিতে হবে না। সো এনসিপি বা নতুন একটা দলের স্বপ্ন মাথায় নিয়ে জনাব নাহিদ ইসলাম সরকারে ছিলেন প্রতিষ্ঠিত। বাকি যে দু ছাত্র প্রতিনিধি আছেন তাদেরকেও আমরা বিভিন্ন সময়ে এনসিপির বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন চিন্তার সাথে অ্যালাইন্ড দেখি। এর মধ্যে একজন তো নির্বাচন করবেননি, আসিফ মাহমুদের বাবা। তার এলাকা নিয়ে একটা ঝামেলা যখন হয়েছে, তখন তিনি মিডিয়াকে, যে মিডিয়াটা এটা করেছে, সরাসরি বলেছেন তার ছেলে নির্বাচন করবেন, খোলাখুলি বলেছেন। সেই জন্য তার শত্রুরা তার বিরুদ্ধে নানান কুৎসা রটাচ্ছে। এখন ধরে নিলাম নির্বাচনের আগের দিন বা কিছুদিন আগে তফসিল হলে উনি রিজাইন করে এনসিপিতে জয়েন করে নির্বাচন করেন। উনি বলেন অবশ্য এখন এনসিপিতে যাবেন, কিন্তু খেয়াল করি তারা এইভাবে এখানে ছিলেন। আর সবচেয়ে বড় কথা, এরা সবাই তাদেরই বন্ধু বান্ধব। এখন ঘটনাটা এইরকম, প্রভাব থাকা এক জিনিস, আর কেউ সরাসরি আসলে ওই দলের সমর্থক, দুটো একই জিনিস না। সমর্থক মনে হয় আমার কাছে মনে হয়, আমার কাছে, আমরা তো নাহিদ ইসলামকে দেখলাম, নাহিদ ইসলাম যখন সরকারে ছিলেন তার মনে কি উনি কি একটা সময় নিয়ে চিন্তা করেননি? নাহিদ ইসলাম তো খুবই ইম্যাচিওর, খুবই বোকাশোকা মানুষ নন। উনি চিন্তা করে বিবেচনা করে দফায় দফায় নতুন দল যারা তৈরি করবে, তখন নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তাদের সাথে কথাবার্তা বলে কোনো একটা জায়গায় উনি কনভিন্সড হয়ে তারপর তো উনি সিদ্ধান্ত নিলেন, রিজাইন করলেন। কিন্তু উনি তো তখন সরকারে, উনি রিজাইন করার অল্প কয়েকদিনের মধ্যে এখানে জয়েন করলেন। ঘটনাটা তো ওই কয়েকদিনে ঘটে নাই আসলে, ঠিক একই রকম ঘটনা এখানে হতে পারে। আরেকটা জিনিস, সরকারের একটা ভুল আছে, আমার কাছে এটা ঠিক মনে হয়নি। ডক্টর ইউনূস দুটো ভুল করেছেন, দুটো মিলে এটা আসলে এনসিপির প্রতি এক ধরনের বায়াস দেখা যায়। ডক্টর ইউনূস রিজাইন করার যখন চিন্তা করছিলেন, উনি জনাব নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে তার রেজিগনেশনের কথা, মানে উনি ভাবছেন এটা জানান, এবং নাহিদ ইসলাম বেরিয়ে বিবিসি বাংলার সাথে অন রেকর্ড কথা বলেছেন যে তাকে উনি এটা জানিয়েছেন, অথচ ওই সময় অন্য দলের সাথে দেখা করছিলেন না। একই সাথে ডক্টর ইউনূস, আমি লন্ডন সফরের আগের কথা বলছি, জাপানে গিয়ে নাম না তুলে কিন্তু বিএনপির বেশ কঠোর সমালোচনা করেছেন যে একটি দল সংস্কার চায় না, তারা শুধু নির্বাচন চায়। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, তারা সংস্কার তাদের কাছে ইম্পর্টেন্ট না। তো এরকম কিছু কথাবার্তা, মন্তব্য, কিছু আচরণ এ ধরনের একটা পারসেপশন তৈরি করেছে। আমি একটা কথা সবসময় এনসিপির অন্য যারা ছিল আমার সাথে, আমি আমার জুনিয়র প্রায় সবাই, আমি প্রত্যেককে একটা কথা বলার চেষ্টা করেছি, সেটা হলো রাজনীতিতে ফ্যাক্টস যেমন ম্যাটার করে, রাজনীতিতে পারসেপশনও ম্যাটার করে। যেমন ধরুন ডক্টর ইফতেখারুজ্জামান, ওনার ট্র্যাক রেকর্ড আমরা দীর্ঘদিন থেকে জানি। আমরা এখন চাইলেই কেউ যদি বলেন যে না উনি বিএনপি হয়ে গেছে, কথার কথা, আওয়ামী লীগ যেমন করতো, যখন আওয়ামী লীগের সমালোচনা হতো, টিআইবি কি করেছে, তাদের কাজ নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। তো ইফতেখারুজ্জামান একজন টেস্টেড মানে আমাদের সিভিল সোসাইটির মেম্বার, তার প্রতিষ্ঠান সিগনিফিক্যান্টলি সুনামের সাথে কাজ করেছে। এখন টিআইবিরও তার জায়গা থেকে, বা আমি ব্যক্তিকেও যদি বলি, ডক্টর ইফতেখারুজ্জামানেরও মনে হচ্ছে এটা কিংস পার্টি। তো সেগুলো যখন আমি অ্যাটলিস্ট এই কথাটা বলতে চাই, একটা পারসেপশন কিন্তু আছে এই সরকারের সিরিয়াস অ্যালাইনমেন্ট এনসিপির প্রতি আছে, এবং জামায়াতেরও প্রশাসনের বিভিন্ন জায়গায় যে প্রভাবের কথা, আমরা ব্যক্তিগতভাবে আমি প্রায় বলি কথাটা যে আমরা তো আসলে এই সমাজে বাস করি, সব তো পত্রিকায় আসতে হবে না। সো কোন কোন জায়গায় কিভাবে কোন কোন সেক্টরে তাদের প্রভাব আছে এগুলোও জানা যায়। সো সেটাও আছে। এখন বিএনপিরও প্রভাব নেই, উত্তর হচ্ছে আছে, কিন্তু যেটা দাঁড়ায় বিএনপি তার শক্তি হিসাবে যতটুকু প্রভাব থাকার কথা, সে যদি ক্ষমতায় যায় তার তো পূর্ণ প্রভাবই তৈরি হবে, সেই তুলনায় তার প্রভাব এখন অনেক কম তুলনামূলকভাবে।
তো জুলাই ঘোষণাপত্রে তো বিএনপিকেই মনে হচ্ছে সন্তুষ্ট, অন্য কোনো দল সন্তুষ্টি প্রকাশ করে নাই। আমি এটাকে সন্তুষ্টি অসন্তুষ্টির প্রশ্নটাকে বেশ খানিকটা রাজনীতি বলে মনে করি, বেশ খানিকটা রাজনীতি বলে মনে করি। কারণ জুলাই ঘোষণাপত্র আসলে কাউকে দিনের শেষে সন্তুষ্ট করতো না। মানে আমি ওই আলোচনা যদি করেন, আমি খুঁটিয়ে খুঁটিয়ে তার সবগুলো দফা যখন পড়লাম, সরকার খুব ডিটেইলড একটা ঘোষণাপত্র দিয়ে চেষ্টা করেছিলেন সবাইকে অ্যাকোমোডেট করতে। সবাইকে অ্যাকোমোডেট করা যায় না আসলে। আপনি খেয়াল করবেন প্রত্যেকে তার মতো করে যেসব পয়েন্ট আনা শুরু করেছে, আপনি কি একটা ঘোষণাপত্রে এগুলো সব ঢোকাবেন? তাহলে যদি ঢোকানো শেষও হয়, তারপরে বেশ কিছু মানুষ, যেমন ধরুন ডেভিড বার্গম্যান, একটা সিগনিফিক্যান্ট মানুষ আমাদের এখানে, এবং এগেইন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তিনি আওয়ামী লীগকেও কিভাবে অ্যাকোমোডেট করা দরকার, তো সেই মানে তার সেই চাওয়াও আছে। আপনি বলতে পারেন আওয়ামী লীগ পরাজিত শক্তি, কিন্তু আপনি যখন একটা দেশের গ্রাউন্ড টানবেন, দেশের ব্যাকগ্রাউন্ড টানবেন, কিছু কিছু জিনিস তো আনার প্রশ্ন কেউ তুলতে পারে। 47 স্পেসিফিকলি আসে নাই, ঠিক আছে, 47 আসে নাই, ওইটা তোলা হলো। 71 কি ঠিকঠাক মতো এসছে? 71 যদি আসে, কেউ যদি প্রশ্ন করে এই মাটির কিছু সন্তান যে আমাদের বিরোধিতা করেছে সেটা কেন নাই, নানান কথাবার্তা আসলে তখন বাড়তে থাকবে। এই কারণে আমার মনে হয় যে ডিবেটটা আমরা দেখছি, এই ডিবেটটা মোটা দাগে হতোই। শাপলা কিংবা বিডিআর পিলখানা হত্যাকাণ্ড এগুলো তো একেবারে খুব রিসেন্ট, খুব গুরুত্বপূর্ণ। সাবজেক্টিভ 18 কোটা সংস্কার, 18 নিরাপদ সড়ক, ওগুলোরও তো কথা এসছে, ওগুলো কি বাদ দেবেন আপনি? মানে এই জন্য বলছি, আমি বলছি না এগুলো রাখতে হবে না। এজন্য আমার খুব মনে হচ্ছে কি জানেন, খুবই কনসাইজড একটা ঘোষণাপত্র হওয়া উচিত ছিল, যাতে এত ঘটনার ডিটেইলিং না থাকা। কারণ আপনি শেষ পর্যন্ত সন্তুষ্ট করতে পারবেন না মানুষকে। আর বিশেষ করে ইতিহাসের একটা কথা বলা হয়, ইতিহাসের যে মানুষগুলো কোনো একটা ইতিহাসে জড়িত থাকে তার তো আবেগ আছে, তার জন্য ইতিহাসে ওইটার গুরুত্ব কতটুকু বোঝার চাইতে আবেগটা কিন্তু প্রিভেইল করে। আমি তো এই মুভমেন্টটা করেছিলাম, এটা কেন এখানে নাই? শাপলা খুবই বড় ঘটনা, আনডাউটেডলি, আমি মানি এটা, কিন্তু কোনটাকে আপনি ছোট বলবেন? আর একটা গ্রুপ তো এটা নিয়ে আবার সেই তার অসন্তুষ্টি প্রকাশ করবেই। এই ঘটনাটা ঘটতেই পারে।